যাই হোক, তো এই যে সমস্ত ব্যাপারগুলি, এবং এখন মানে যে বানানটা এখনো অবধি ভুল হয়, কালকে অবধি দেখেছি রেফের পরে বর্ণ দিত, মোটামুটি এখন আর কেউ দেন না। কিন্তু আমার পড়াতে ভট্টাচার্যে আমি দেখি টিকিও আছে, পাশে একটা ল্যাজও আছে। ভট্টাচার্যে তো জফলা আর হবে না, অন্তস্থ গায়ে ওটা দ্বিত্ব হয়ে যাচ্ছে। এবার সেই ব্যাপারটা কারোরই মাথায় থাকে না। ওই জন্য আমি যতবার বলি ভট্টাচার্য একটা টিকি আছে, ল্যাজ নাই আমার, কিন্তু জনগণ একটা ল্যাজ উপহার দিয়ে দেয়। তো যাই হোক, যেটা বলছিলাম, শ্যামাপ্রসাদ তিনটি বিশেষ বিষয় এই মাধ্যমিকের, তখন নাম ম্যাট্রিকুলেশন, মাধ্যমিকের কারিকুলামে সংযুক্ত করেছিলেন। 1 নম্বর জেনারেল সায়েন্স, 2 নম্বর ভূগোল, আগে ছিল না, এবং 3 নম্বর ডোমেস্টিক সায়েন্স, যার পরে নাম হয় হোম সায়েন্স, এখন বোধহয় নিউট্রিশন এরকম কিছু নাম একটা হয়েছে। তো এই 3টি বিষয় শ্যামাপ্রসাদের প্রত্যক্ষ একদম মানে স্থাপনা, এবং তার জন্য বই লেখা দরকার। বই লিখতে হবে দুটো ভাষাতেই, ইংরেজিতে এবং বাংলাতে। এবং যারা অন্য ভাষার মাধ্যমে পড়াশোনা করছেন, হিন্দি এবং উর্দু, তাতে কোনো ভাষাকে কিন্তু গুরুত্ব দেননি এরকমটা নয়। এইগুলো প্রত্যেকটা পর্যায়ে তার প্রত্যক্ষ নির্দেশে এবং আগ্রহে এটা হয়েছিল। তিনি যেহেতু মানে বহুপাঠী ব্যক্তি ছিলেন, এবং সমস্তই সবই যে তার অধিকার ছিল তা নয়, যেখানে তিনি জানতেন না সেখানে উপযুক্ত পণ্ডিত বর্গদেরকে নিয়ে সেই সমস্ত বই বিচার করে তারপরে কিন্তু ছাড়া হয়েছে বাজারে পড়ানোর জন্য। এই জিনিসটা বজায় ছিল প্রায় 1960-62 সাল পর্যন্ত। এখন এই কথাগুলো আমার তো জানবার কথা নয়, আমি তো সে সময় জন্মাইনি, বা এমন নয় সে সময় একবার জন্মে ঘুরে টুরে এসে আবার তার স্মৃতি কথা বলছি। আমি আমার যেই পরিবারে জন্ম এবং খানিকটা বড় মানে বয়স অন্ততপক্ষে বেড়ে ওঠা, সেখানে অনেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন। সুতরাং তাদের নিজেদের কথাবার্তায় এই প্রসঙ্গগুলি ঘুরে ফিরে আসত। এবং আরও একটি বিষয় যেখানে শ্যামাপ্রসাদ প্রত্যক্ষভাবে, অনেকগুলো প্রত্যক্ষ হয়ে গেছে, আরও একটা প্রত্যক্ষভাবেই তিনি এনেছিলেন, সেটা হচ্ছে বিটি। তখন বিটি বলা হতো, এখন বিএ। এই যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, আগে ছিল না তা নয়, গুরু ট্রেনিং, গুরু ট্রেনিং। তা এইটাকে আরো মেথডিক্যালি ব্যাপারটাকে তিনি শুরু করান। মানে তখন ছিল বিটি, এখন যার নাম বিএ। তা এই জায়গাগুলি তার মানে ওই তখনও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারই ম্যাট্রিক পরীক্ষা হতো। আচ্ছা, একটা অপ্রাসঙ্গিক কথা একটু বলি, এই যে পরীক্ষা ব্যবস্থার ব্যাপারটা একটু মাথায় রাখুন, জেনে থাকলে মনে মনে হাত তুলবেন। 1857 ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। এই কলেজ তারও 10 বছর আগে, মানে এখন তো আবার দেখলাম 1845 নাকি। যাই হোক, তা এই যে ফ্যাক্টরটা, তা ওই সময়ে কলেজে কি সিলেবাস, পাঠ্যক্রম কি, কারা পড়ছেন যারা, তারা ঠিক আছে, পাঠ্যক্রমটা কি? তখন কিন্তু কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল না। যারা পড়াচ্ছেন তারা এসে তাদের যেটা মনে হচ্ছে সেটা পড়াচ্ছেন, এবং তার বইও নেই, যার জন্য এই নোট নেওয়ার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এই যে ক্লাসে যেটা বলছেন সেটা লিখে রাখতে হবে, কারণ ওর কোনো বই নেই, তো কোনো সিলেবাসও নেই। এবং ম্যাট্রিকেও বলতে গেলে সিলেবাস ছিল না। শুরু হয় এই ক্লাস 10 পর্যন্ত পরীক্ষা এন্ট্রান্স, 1859 সাল থেকে 1911 এন্ট্রান্স পরীক্ষার সময়। এন্ট্রান্সে পাশের হার খুব কম, ওই 30% বা 31% পাস করতে। এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র আমি ন্যাশনাল লাইব্রেরিতে একটু উৎসাহের সঙ্গে খুঁজে পেতে দেখেছি। তাই সেইখানে আমি পরীক্ষা দিলে আমার ধারণা খাস ডাব্বা না পাই
ওই 32% বেশি আমি পেতাম না। সাংঘাতিক কঠিন প্রশ্ন। তো এই এন্ট্রান্স পরীক্ষার শেষ ব্যাচ 1910, একজন বিশিষ্ট ব্যক্তি ওই ব্যাচের ছাত্র ছিলেন, তার নাম ধূর্যসী প্রসাদ মুখোপাধ্যায়। 1910 এন্ট্রান্স। আর 1911 থেকে শুরু হচ্ছে ম্যাট্রিকুলেশন। এখানে আরেকটা ব্যাপার বলি, একটা অঙ্কের গোলমাল আছে, তবে সেখানে পুরোটাই গোলমাল বলে কেউ তাও ধরতে পারেন। আচ্ছা, আপনাদের গঙ্গারামকে মনে আছে? সৎপাত্র 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে নামলো শেষে। সেটা সম্ভব ছিল না, এটা সম্ভব নয়, কারণ সুকুমার রায় নিজে মারা গেছেন 1923 সালে, তখনও ম্যাট্রিক 19 বার হয়নি। আমি ভেবে দেখেছি অনেকবার, আমি অনেকবার ভেবে দেখেছি, আমি করে দেখেছিলাম। যাই হোক, তা এই ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাট্রিক পরীক্ষা, এবং আপনারা কোনো সিনেমা টিনেমা বা গল্প উপন্যাসে প্রচুর কোনো পাত্র কি করে ম্যাট্রিক পাস। আবার মানিক বন্দ্যোপাধ্যায় আছে, পাত্র আইএ প্লাক। এখন আইএ প্লাক মানে সে আইএ পরীক্ষা দিয়েছিল, ও অনেক খানিকটা পড়েছেও সে। তো এইরকম যে ব্যাপারটা, এই ম্যাট্রিকুলেশন। এখন আরেকটা ব্যাপার, সুধীর বাবু খুব গর্বের সঙ্গে বলতেন আমি কিন্তু ম্যাট্রিকুলেট। উনি যে বছর পরীক্ষা দিয়েছিলেন 1951, সেই বছর শেষ ম্যাট্রিক হয়েছে। তা উনি খুব মানে বেশ মেজাজের সঙ্গেই বলতেন, ওইসব স্কুল ফাইনালদেরকে আমরা কোনো পাত্তা দিই না। তা যাই হোক না কেন, এই যে ব্যাপারটা, এই ম্যাট্রিক পরীক্ষার যে গুরুত্ব, এবং ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নও আমি দেখেছি এবং নিজের আগ্রহেই দেখেছি, এবং সেটাও কিন্তু খুব কঠিন প্রশ্ন। এবং সেখানে বিচার করে দেখেছি আমি ওই 45 to 50% বেশি কোনো মতেই পেতাম না। যার জন্য মানে আমরা যারা মাধ্যমিকের কারবারি, এখানে কেউ স্কুল ফাইনাল বোধহয় নেই, হ্যাঁ, মাধ্যমিকের কারবারি যারা, আমাদেরকে আমাদের মাস্টার মশাইরা, আত্মীয় স্বজনরা প্রত্যেকে, হ্যাঁ মাধ্যমিক আমার একটা পরীক্ষা, সে অত্যন্ত অবজ্ঞার সঙ্গে। তা তখন রাগে গা চিরবির করতো, আরে মাধ্যমিক পরীক্ষা সিলেবাস আমি তৈরি করিনি, আমার দোষটা কোথায়? এবং যিনি যে সাবজেক্ট যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন তার কাছে সেইটাই কিন্তু খুব মরণমন জায়গা। কিন্তু ওই পরে ওইটার প্রশ্ন দেখেও বুঝেছিলাম কেন তারা অবজ্ঞাটা করছেন। এবারে এই গল্পটা আমি কেন বললাম, শ্যামাপ্রসাদ আবারও ওই এন্ট্রান্সের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই স্ট্যান্ডার্ডে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন, যে ম্যাট্রিক পরীক্ষা স্ট্যান্ডার্ডটাও ওই জায়গায় নিয়ে যেতে হবে। এবং তার যে কয়েকটা ডকুমেন্ট নোট এখন আপনারা দেখতে পাবেন একটু একটু করে, তা সেখানে বলা হয়েছিল 3টে প্রশ্ন থাকবে খুব ক্রিটিক্যাল, যেটা একমাত্র খুব ভালো স্টুডেন্টরা লিখবে। আরও কয়েকটা প্রশ্ন থাকবে জেনারেল, যাতে যে কোনো ছাত্রছাত্রী ব্যাপারটাকে উতরাতে পারে। এবং মানে গার্লস স্কুল, তাদের জন্য আলাদা সিলেবাস নেই, কিন্তু অনেকদিন পর্যন্ত বলা হয়েছিল মেয়েদের জন্য শুধুমাত্র পাটিগণিত থাকবে, অ্যালজেব্রা, জিওমেট্রি এগুলো যদি সে নিতে চায় নেবে, নইলে যেন জোর না করা হয়। এবং এই যে ইংরেজিটাকে ওই সময় থেকে মানে শুধুমাত্র ইংরেজি সাবজেক্টের জন্য রেখে অন্যান্য বিষয়ের থেকে তুলে দেওয়া হলো, সেইখানেও তার নোট ছিল যে শুধুমাত্র কলকাতা অঞ্চলকে দেখলে তো হবে না, কলকাতার বাইরে একটা বড়সড় বঙ্গদেশ আছে, তখনকার যুক্তবঙ্গ, এবং বিভিন্ন গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা তারা ওই ইংরেজির পেছনে ধাওয়া করতে করতে এটাও হয় না ওটাও হয় না। এবং আরেকটি বিষয়, সেটি আমি শুনেছি, আমার পিতামহ 1937 থেকে 1939 ইংরেজিতে এমএর ছাত্র ছিলেন, তখন শ্যামাপ্রসাদ ভাইস চ্যান্সেলর, এবং দাদু মারা গেছেন 1992-তে। আমি আমার পিতামহের কাছে শ্যামাপ্রসাদের অনেক বিষয় ছোটবেলাতেই শুনেছিলাম, তিনি কীরকমভাবে পড়াতেন ইত্যাদি। বলতেন হাজার কাজ থাকুক না কেন, ওই যখন ঘন্টাটা পড়ছে ঠিক 1 মিনিটের মধ্যে ক্লাসে আসতেন, এবং ঘন্টা পড়বার ঠিক 1 মিনিট আগে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে তারপরে উঠতেন। কোনো রকম ফাঙ্গুলি নেই, কোনো রকম জার্গন ব্যবহার করতেন না, খুব পরিষ্কার সাদা মাঠা ইংরেজিতেই ক্লাসটা নিতেন। এবং যখন দরকার হতো
তখন আবার খুব ফ্লাওয়ারি ইংরেজিতেও বলতেন, দুই রকম ইংরেজি, একই সঙ্গে দুই রকম ডিকশন তিনি বলতেন। এবং টেক্সটের ব্যাপারে ছিলেন একদম টেক্সচুয়াল, সেটা অনেকের মন ভরতো না, কিন্তু রেটরিক আর প্রোজোডি পড়াতে পড়িয়েছিলেন বা বুঝিয়েছিলেন অসামান্য দক্ষতায়। এখন ইংরেজি এমএতে রেটরিক প্রোজোডি ছিল না, তাহলে কি ছিল? কারণ অন্যান্য ব্যাপারটাকে বুঝবার জন্য এটা দরকার, যদি তাদের কনসেপশনে ঘাটতি থাকে সেই জন্যই জায়গাটাকে বুঝিয়ে দেওয়া, এটা তিনি বারংবার বলেছেন। এবং আরেকটা ফ্যাক্টর একটু বলি, মানে এটা গেল পড়াশোনার দিক। আমি এতক্ষণ শুধুমাত্র ওই ম্যাট্রিকের কথাই বললাম। তারপরে ইন্টারমিডিয়েট, আইএ আইএসসি, এই ইন্টারমিডিয়েট সিলেবাসের ব্যাপারে তিনি বলেছিলেন এর পরের ধাপে যারা পড়বে তারা তো গ্র্যাজুয়েট হবে, এবং গ্র্যাজুয়েটের আলাদা সম্মান, তারা যেন ওই গ্র্যাজুয়েট হওয়ার একটা প্রাথমিক প্রস্তুতি ইন্টারমিডিয়েটেই পেয়ে যায়। এবং এই জায়গা থেকেই গড়ে উঠেছিল ইন্টারমিডিয়েটের সেই অত্যন্ত কঠিন সিলেবাস। আমরা উচ্চ মাধ্যমিকেও আচ্ছা, আমার মতন মানে ওই 88-90-এর মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কেউ আছেন তো নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের উচ্চ মাধ্যমিক আশা করি স্মরণে আছে মোটামুটি, বা সেই মাথার ঘাম মানে পায়ে না পড়ে মাথার ঘাম সেই আপেল গাছের ডগায় গিয়ে উঠত। হ্যাঁ, এবং এবং ওই দৈনিক 3 ঘন্টা করে টানা 6 ঘন্টা পরীক্ষা। তা এই যে ব্যাপারটা আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, একটু আধটু গালনা পেরে পারিনি তা নয়, কিন্তু ব্যাপারটাও পেরে গিয়েছিলাম। এই যে প্রস্তুতি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে মেক দেম এবল।